তোর কোনো বয়ফ্রেন্ড আছে না নেই? আরে যা যা করার ছিল, যখন যখন করার ছিল তা তো করেছি। এই হচ্ছে করে করে বছর ঘুরে গেল। গেম এখন আমার হাতে। টিফিন বানাবো? টিফিন বানাতে আমি বলেছি তোকে? চল যা, সকাল সকাল মাথা গরম করাস না। কিরে, কোনো কাজ পেয়েছিস? তুমিও শুরু হয়ে গেলে সকাল সকাল মাথা খাওয়ার জন্য। শোনার খুব ইচ্ছা হয়েছে। তুমি তো ভুলেও মুখে কিছু বলবে না, নাহলে ফটাস করে ধরিয়ে দেবো একটা। শালা। কোথায় যাচ্ছিস? সকালে মাঞ্জা মেরে কোথায় যাচ্ছিস? সন্ধ্যাবেলা একটা পার্টি আছে, আসবি নাকি তুই? পার্টি সন্ধ্যায়, আর সকাল থেকে হিরো হয়ে ঘুরছিস ভাই? আরে একটা ঝাকাস কাজ পেয়েছি, যাবি নাকি সাথে? মাল কত পাবো? একদম সলিড। কি বলছিস? 5 মিনিট দাঁড়া, আমি শর্ট পরে এক্ষুনি আসছি। শোন, হ্যাঁ। আর এক জোড়া ড্রেস সাথে রাখ। কেন? নিয়ে নে, বলছি পরে। টাটা দাদু। বাই হিমানি মা। কিছু লাগবে? আসার সময় কিছু নিয়ে আসবো? না না মা, তুই শুধু সময় মতো চলে যাচ্ছিস। হ্যাঁ, দেরি করিস না। হ্যাঁ। এই ম্যাগাজিনটার কথাই কি আপনি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার পড়া হয়নি। বিলাস দাদা, নতুন ওষুধ কখন কখন দিতে হবে তোমার জানা আছে তো? হ্যাঁ, মনে থাকবে, আমি লিখে রেখেছি সব। ঠিক আছে, আমি আসছি। টাটা দাদু। ঠিক আছে মা। কি করতে হবে কিছু তো বল। চল একটা চক্কর মেরে আসি। আরে কোথায় করব, কি কাজ করব, জানা তো কিছু? আরে সামনে থেকে একটা চক্কর তো মেরে আসি। কি সবিতা, তুমি আজও আমাকে দেরি করে দিলে, দেখলে? আচ্ছা শোনো, দাদুর রান্নাগুলো এখন করো না, দুপুরবেলা এসেই করো। দুপুরবেলা খেতে বসার আগে বানিয়ে দিও, কেমন? হবে না দিদি, দুপুরে আবার করে আসতে পারবো না গো। বিলাস আছে তো, ও গরম করে দেবে। ঠিক আছে। আরে বাহ রিমা বৌদি, আজ বেশ সুন্দর লাগছে। কিছু স্পেশাল আছে? হ্যাঁ, হিমানি আজকে বাড়িতে পুজো আছে না? কিসের পুজো? ওই শান্তি পাঠ রেখেছে একটা। অটো।
অনেক হয়েছে এবারে। তুই কিছু বলছিসও না, আমি কিছু করছিও না। আর একটা জামা কেন সাথে নিতে বললি তুই? আরে দাঁড়া না, আগে সিগন্যালটা তো পাই। চল, পেয়ে গেছি সিগন্যালটা। ও আরে আরে কেমন আছো মনীষ? কেমন ভালো আছো? বলো, কেমন আছো? আর আরে গিরিশ? কেমন আছেন? নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আরে আরে গোপাল, দাদা। এসো এসো বসো। নমস্কার। ভালো আছেন তো? নমস্কার নমস্কার, নমস্কার। ভালো আছেন? আসুন আসুন। शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम ब्रह्माय नमः स्वाहा। ओम शुक्राय नमः स्वाहा। ओम राम देवताय नमः स्वाहा। ओम ब्राह्मणाय नमः स्वाहा। The number you have called is currently switched off. The number you have called is currently switched off. আমি লাখানি সেরেমেক্স এর ব্যাংক অ্যাকাউন্ট অডিট করেছি। অনেকগুলো গন্ডগোল আছে, বেশ কিছু এন্ট্রিজ ব্যাংক অ্যাকাউন্টে কিছুতেই ট্যালি হচ্ছে না। আপনি একবার চেক করে নিন। এক্সকিউজ মি, আমার মায়ের ফোন এসেছে, আমি কি রিসিভ করতে পারি? শিওর। কোন ডেটা ম্যাচ করছে না? হ্যালো মা, কেন ফোন করেছো? বাবার ফোনটা সুইচ অফ আসছে, পিলাসের ফোনটাও সুইচ অফ। বুঝতেই পারছি না কি হয়েছে। ব্যাটারি ডাউন হয়ে গেছে হয়তো। আরে 1 ঘন্টা ধরে চেষ্টা করছি, ল্যান্ড ফোনেও ফোন করেছিলাম, শুধু রিং হচ্ছে, কেউ তুলছেই না। তাহলে ভলিউম বাড়িয়ে টিভি দেখছেন হয়তো। মা, আমি তোমাকে একটু পরে ফোন করি, আমি মিটিং এ আছি, প্লিজ। আমিও দাদুকে ট্রাই করছি, ঠিক আছে? হ্যাঁ হিমানি দিদি, সবিতা, তুমি কোথায় আছো? রান্না করছি শর্মা বাবুর বাড়িতে। শোনো না, আমার বাড়িতে একবার ঘুরে এসো তো। কেন? কেউ কিছুতেই ফোন তুলছে না, ল্যান্ডলাইনও না। গিয়ে একবার দেখে এসো না। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। এখানের কাজও প্রায় শেষ, আমি ফোন করছি। হ্যাঁ মা, আমি
আমি অফিস থেকে বেরিয়ে গেছি, অটোতে আছি। আমি সবিতাকে ফোনে বলেছি গিয়ে একবার দেখে আসতে। হ্যাঁ হিমানি, আমিও বেরোচ্ছি। আমার কিছু ভালো লাগছে না। আর এইভাবে কি করে হয়? দুজনের ফোনই সুইচ অফ, আর ল্যান্ডলাইনেও কেউ ফোন তুলছে না। মা তুমি টেনশন করো না, শুধু চলে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, বেরোচ্ছি। দিদি আমি বেল বাজিয়েছিলাম কিন্তু কেউ দরজাই খুলছে না। আরে এটা কি করে হতে পারে যে কেউ দরজা খুলছে না? তুমি বাইরে থেকে আওয়াজ দিয়েছো? নক করেছো কি দরজাতে? হ্যাঁ দিদি, 6-7 বার বেল বাজিয়েছিলাম আমি। তুমি ঠিক মতো দেখেছো কি দরজা ভেতর থেকে বন্ধ না বাইরে থেকে? ভেতর থেকে বন্ধ। আমি নিচে ওয়াচম্যানকেও জিজ্ঞেস করলাম, তো ও বললো যে বিলাসও নিচে নামেনি আর বাবুও নিচে নামেননি। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে আসছি। দাদা একটু তাড়াতাড়ি চলো না প্লিজ। দাদু, তো দাদু? দাদু কোথায়? দাদু 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 একটা খুনের প্ল্যানকে পরিণতি দেওয়া হয়েছিল, আর সেই প্ল্যানের হিসেবে বাড়িও লুট করা হয়েছিল। এই ধূর্ত অপারেশন খুবই সুনিয়ন্ত্রিত ক্যালকুলেটিভ পদ্ধতিতে করা হয়েছিল, যাতে কখনো খুনি প্রকাশ্যে না আসতে পারে। আর এই কেসটার সমাধান সত্যি খুব মুশকিল প্রমাণিত হতে চলেছিল। বিলাস আমার দাদুর অ্যাটেন্ডেন্ট ছিল, ওনার দেখাশোনা করতো। মেঘরাজ বাবু আপনার বাবা? আগে না, উনি আমার শ্বশুর ছিলেন। আপনার স্বামী কোথায়? ও মারা গেছে। 1 বছর আগে বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, বাঁচেনি। পরিবারে আর কে কে আছেন? আমার বাবার বড় ভাই জেঠু, উনি এখানে থাকেন না, বাইরে থাকেন। উনি আসার জন্য রওনা দিয়েছেন। আপনাদের মধ্যে কেউ বলতে পারবে ওই লকারে কি কি ছিল? হ্যাঁ, সেরকম কিছু না, শুধু কয়েকটা পেপার আর 20-30 হাজার টাকা ক্যাশ। গয়নাগাটি কিছু?
না, ওটা দাদু ব্যাংকের লকারেই রাখতো। আপনার দাদু আর বিলাসবাবুর মোবাইল কিন্তু আমরা পাইনি। জানি না, দাদু তো মোবাইল ফোনটা নিজের কাছেই রাখতো। আমি আর মা অনেকক্ষণ থেকে দাদুকে ফোন করছিলাম, কিন্তু ফোনটা সুইচ অফ ছিল, ল্যান্ডলাইনটাও কেউ তুলছিল না। স্যার, দরজা ভেঙে ঢোকার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। নো ফোর্স এন্ট্রি। আচ্ছা, আপনাদের বাড়ির চাবি কার কার কাছে থাকে? দুটো সেট আছে, একটা আমার কাছে থাকে আর একটা সেট বাড়িতে। বিলাসদা কখনো বাইরে গেলে ব্যবহার করত। মেঘরাজ বাবু তো মাসে 1-2 বার নামতেন। আর বিলাস? বিলাস কখনো সখনো নিচে নামতো দোকান থেকে কিছু কেনার জন্য। আজ এসেছিল? আজ তো দেখিনি স্যার। মেঘরাজ বাবুর বাড়িতে কে কে এসেছিল? কেউ তো আসেনি স্যার। রেজিস্টার দেখে নিন, সিসিটিভিও আছে। চেয়ারম্যান বা সেক্রেটারি কাউকে ডাকো। হ্যাঁ স্যার। আমি সারাদিন বাড়িতেই ছিলাম স্যার। সন্ধেবেলা মার্কেটে গিয়েছিলাম সবজি আনার জন্য। 15-20 মিনিট। অর্চনা দেবী, আপনি যখন সারাদিন বাড়িতেই ছিলেন তাও আপনি কিছু শুনতে পাননি? কিচ্ছু শুনিনি স্যার। আর তাছাড়াও ওপরে একটা ফ্যামিলির বাড়িতে পুজো ছিল, তো শ্লোক চলছিল খুব জোরে জোরে। এই নার্ভেরকার কোন ফ্ল্যাটে থাকে? 503 নম্বরে 5th ফ্লোর। হ্যাঁ হিমানি, আমি কাছাকাছি চলে এসেছি, 45 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আমি আর মা পুলিশ স্টেশন যাচ্ছি বড় জেঠু। এখানে বাড়িতে ওনাদের পুরো টিম আছে, চেকিং চলছে। ঠিক আছে, আমি সোজা পুলিশ স্টেশনেই চলে যাচ্ছি। মা, আমি বিলাসদার বাড়িতে ফোন করে দিচ্ছি। হ্যাঁ দিদি, প্রমিলা বলছি। প্রমিলা, আমাদের বাড়িতে অ্যাটাক হয়েছে। দাদু আর বিলাস। কি হয়েছে ওদের? দুজনকে মেরে ফেলেছে। বিলাস তো আর নেই। প্রমিলা, হ্যালো প্রমিলা, প্রমিলা। আরে গেম আমার হাতে, বলছিলাম না, ফার্স্ট ক্লাস গুড লাক যাচ্ছে আমার। সলিড কামাই হলো, সলিড। এটা কেমন হলো? বাড়ি আমার, পার্টি আমার, আর লাভ করছে ও। সালা কতক্ষণ গুড লাক চলবে ওর? এবার দেখ। ওনার মৃত্যু গলা টিপে করানো হয়েছে, কোনো স্ট্রাগলের চিহ্ন নেই বললেই চলে। ডক্টর, এনার বয়স 75 বছর, খুব বেশি স্ট্রাগল করতে পারিনি না, হয়তো। তবু কিছুটা রেজিস্ট তো করবেই, অল্প হলেও। কিন্তু এখানে তো একদম ক্লিন, যেন নিজেকে বাঁচানোর চেষ্টাই করেননি। হয়তো ঘুমোচ্ছিলেন, একটা বুঝতেই পারেননি। প্রথমে গলা কাটা হয়েছে, তারপর স্ট্যাবিং করা হয়েছে। পুরো শরীরে 9 বার আঘাত আছে। এ নিশ্চয়ই রুখে ছিল। নিশ্চয়ই। এই দেখুন, এই চিহ্নগুলো দেখছেন? পুরো জবরদস্তি করা, খিমচানো এর জন্য হয়েছে। উনি পুরোপুরি রেজিস্ট করেছিলেন। ক্রাইম সিনে আমরা কোনো মার্ডার ওয়েপন পাই। আঘাত চপার বা ছুরির মনে হচ্ছে। ওরা দুজন পুলিশ স্টেশনে পৌঁছে গেছে? হ্যাঁ স্যার। আর ওই বড় ছেলে যে বাইরে থাকে? মায়াঙ্ক কুলকার্নি, ও কিছুক্ষণের মধ্যে এখানে আসছে স্যার। ওদের সঙ্গে কথা বলে দেখি, ব্যাপারটা আমাদের বুঝতে হবে। ওকে স্যার, তবে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমরা ফুটেজ পেয়ে যাব। আলমারি আর লকার ছাড়া কোনো কিছুতে হাত দেয়নি, আর বাড়িতে কোনো ফোর্সড এন্ট্রির চিহ্নও পাইনি। মনে হচ্ছে কোনো পরিচিত লোকই হবে। মা, বড় জেঠু আবার কাউকে পাঠায়নি তো? নমস্কার স্যার। নমস্কার। আবার এসছে সেই কথা বলতে। কেন বলবো না বাবা, তুমি তো এ ব্যাপারে কিচ্ছু করছো না। আরে যা যা করার ছিল, যখন যখন করার ছিল তা তো করেছি, সব দিয়ে দিয়েছি আমি। না বাবা, ঠিক হিসেব হয়নি।
আমি আলাদা থাকি তার মানে এই তো নয় যে আমার থেকে বেশি প্রফুল্ল পেয়ে যাবে। দেখ বাবা, যা কিছু আমার কাছে আছে সেটা আমি আমার নিজের দেখাশোনার জন্য রাখবো, ওটাকে আমি ছোবো না। হ্যাঁ, একটা এফডি ম্যাচিউর হওয়ার সময় হয়েছে। শেয়ার মার্কেটের অবস্থা দেখবো, তাহলে শেয়ার বিক্রি করে তোকে ক্যাশ দিয়ে দেবো। আরে তোমার শেয়ার মার্কেটের অবস্থা তো এখন খুবই খারাপ চলছে। এই হচ্ছে করে করে বছর ঘুরে গেল। আমি কতদিন ওয়েট করবো বাবা? আরে আমার মৃত্যু পর্যন্ত তো ওয়েট করতে পারবি। 75 বছর বয়স আমার, আর কতদিন বাঁচবো? অফিসার বলল কেউ জোর জবরদস্তি ঘরে ঢোকেনি, তাহলে আর কি হতে পারে? কারোর আসার কথা ছিল দুপুরবেলা? না স্যার, মানে কেউ তো ফোন টোন করেও কিছুই বলেনি যে দেখা করতে আসবে। তোমার দাদুর মেন অ্যাটেন্ডেন্ট বিলাস ছাড়া ওই বাড়িতে আর কে কে কাজ করে? সবিতা আছে, কাজ করে, ও রান্নাটাই করে। আর ও ছাড়া আরেকজনও আসে ঘরের কাজকর্ম করতে, নির্মলা নাম ওর। দুজনের টাইমিং? সবিতা 7:30টার কাছাকাছি আসে সকালে, আর 9টার মধ্যে সব কাজ সেরে চলে যায়। তারপর নির্মলা আসে। আমার সবিতা আর নির্মলা দুজনেরই নাম্বার চাই। হ্যাঁ। আপনি কি এখানে থাকেন না? আগে না, আমি বেকান রোডে থাকি। কিন্তু আপনার মেয়ে এখানেই থাকতো মেঘরাজ বাবুর সঙ্গে। স্যার, যেমনটা আমি বললাম, আমার বাবা গত বছরই মারা যান। হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যান। বাবাই দাদুর সব খেয়াল রাখতো, সেজন্য বাবার যাওয়ার পর থেকে আমি এখানে চলে এলাম দাদু দেখাশোনা করতে। গত বছর পর্যন্ত যখন তোমার বাবা বেঁচে ছিলেন উনি মেঘরাজ বাবুর সঙ্গেই থাকতেন? হ্যাঁ, সপ্তাহে 5 দিন তো থাকতোই, আর 2 দিন আমাদের বাড়িতে, আমাদের ডেকান রোডের বাড়িতে। তোমার দাদুর বয়স হয়েছিল, একলা থাকতেন উনি, তাহলে তোমাদের সঙ্গে ডেকান রোডের বাড়িতে থাকতেন না কেন? স্যার, দাদুর নিজের বাড়িতে থাকতে ভালো লাগতো। দাদু আর দিদা আগে সোলাপুরে থাকতো। 3 বছর আগে দিদা মারা যান, তো দাদু সোলাপুরের বাংলোটা বিক্রি করে এখানে পুনেতে বাড়ি করে নিল। আমরা তো প্রথম থেকে এখানে থাকতাম, ডেকান রোডে আমাদের বাড়িতে। তোমার বাবার বড় ভাই, তোমার জ্যাঠা মিস্টার কুলকার্নি বাইরে থাকেন? হ্যাঁ স্যার। কোথায় আমার বাবা? ওনার বডি কোথায়? পোস্টমর্টমে গেছে। আপনি বড় ছেলে? কিছু বলবেন আমাকে, কি করে হলো এসব? আমি আমার বাবাকে দেখতে চাই। একটা ডাবল মার্ডার কেস। কিছু নির্দিষ্ট সন্দেহভাজন ছিল, তাদের নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, কিন্তু সন্দেহভাজন আর উদ্দেশ্যকে এক পথে জুড়তে গেলে অতীতের পদক্ষেপকে ট্র্যাক করতে হয়, যেটা কিনা শেষমেশ অপরাধ আর অপরাধী দুটোতেই আলোকপাত করে। কোনো তদন্তে অনেক সময় উদ্দেশ্য পথভ্রষ্ট করে দেয়, তা সে যতই অবভিয়াস মনে হোক না কেন। মা, হুম, বড় জেঠুর ব্যাপারে বলে দিই অফিসারকে? হ্যাঁ, বলে দে। স্যার, বিল্ডিং এর লবিতে যে সিসিটিভি ক্যামেরা আছে পুরো সোসাইটিতে ব্যাস ওটাই একটা ক্যামেরা। এতে লেট ইভিনিং অবধি ফুটেজ আছে। ইনি হলেন রিমা নার্ভেকার, ফ্ল্যাট নাম্বার 503-তে থাকে। এর বাড়িতেই পুজো ছিল। আর এ হলো সবিতা সিনহা, কুলকার্নির বাড়িতে খাবার তৈরি করে। ওয়াচম্যান আমাদের বলেছিল। আর এ হলো নির্মলা, বাড়ির সব কাজবাজ করে। স্যার, এই সব লোকজন পুজোর জন্য এসেছিল নার্ভেকার ফ্যামিলিতে, ফ্ল্যাট নাম্বার 503-তে। ভিকটিমের ফ্ল্যাটের ঠিক একটা ফ্ল্যাট উপরে।
স্যার মেঘরাজ কুলকার্নির বাড়ি থেকে কেউ আসেনি ওখানে, আর সোসাইটি রেজিস্টার এন্ট্রিতেও কিচ্ছু এন্ট্রি হয়নি। মোহিত, হিমানি কুলকার্নি আর তার মাকে ডেকে পাঠাও। ওদের জিজ্ঞেস করি যে এদের কাউকে চেনে কিনা, যারা সেদিন মেঘরাজ বাবুর বাড়ি গিয়েছিল। স্যার, আমি এদের মধ্যে কাউকেই চিনি না। এরাই সেই পুরো দলটা যারা তোমাদের ফ্ল্যাটে এসেছিল। কিন্তু আমরা এদের মধ্যে কাউকে চিনি না, শুধু রিমাকে চিনি, তার কারণ ও আমাদের উপরের ফ্ল্যাটেই থাকে। আর কিছু আমাদের বিল্ডিং এর লোক। আর সবিতা আর নির্মলা। সবিতা বা নির্মলা, এদের দুজনের মধ্যে কেউ? কি? না স্যার, ওরা দুজন এটা কেন করবে? তোমার দাদুকে খুন করা হয়েছে, ওনার অ্যাটেন্ডেন্টকে খুন করা হয়েছে। বিলাসকে এই কারণেই মারা হয়েছে যেহেতু ও ওখানে ছিল, অথবা ওরা বিলাসকে মারতে এসেছিল। মাঝখান থেকে তোমার দাদু মারা গেলেন যেহেতু উনি দেখেছেন। ব্যাপার কি হিমানি, কিছু বলতে চাইছো? স্যার, আমার বড় জেঠু হুম। আমার দাদুর মাথা খারাপ করে দিচ্ছিল টাকার জন্য। কিসের টাকা? স্যার, যেমনটা আমি আপনাকে বললাম, ওই সোলাপুরের বাড়িটা বিক্রি করে যে টাকাটা পাওয়া গেছিল, হুম। ওই টাকাটা। আমি অন্য লোকের টাকা চাইতে যাইনি, ওটা আমাদের পারিবারিক সম্পত্তি। বিক্রি করার পর ওটা 3টে ভাগ হবার কথা ছিল। একটা ভাগ আমার ছোট ভাই প্রফুল্ল পেয়েছে, দ্বিতীয় ভাগটা আমার বাবার, আর তৃতীয় ভাগটা আমার, যেটা আমার বাবা দিচ্ছেই না। আমি নিজের ভাগ চাইতে গেছিলাম স্যার। উনি কি দিচ্ছিলেন না? কিছুটা দিয়েছিল, কিন্তু অনেকটাই বাকি ছিল। যেটা বাকি ছিল সেটা দিচ্ছিলেন না? না, বাবা বলছিলেন যে ওনার কিছু শেয়ার আছে, ম্যাচিওর হবার পর সেই টাকা দিয়ে দেবে। কিছু টাকা শেয়ারে ঢেলেছিলেন। উনি বলেছিলেন যে সেখান থেকে কিছু টাকা পেলে সেগুলো বেচে আমাকে দিয়ে দেবেন আমার ভাগের অংশটা, কিন্তু সেরকম কিছু হয়নি স্যার। মোট কথা, আপনার বাবা আপনাকে টাকা দিচ্ছিলেন না। আপনি কি বলতে চাইছেন? আপনি কি বাবার থেকে টাকা চাইতে দলবল নিয়ে আসতেন? দলবল সমেত? বলতে চাইছি, বাবার থেকে টাকা নেওয়ার সময় কি আপনি একলা আসতেন নাকি লোকজন নিয়ে আসতেন? 2-4 জন বন্ধু এসেছিল আমার সাথে, তাদের দলের কি আছে? কিন্তু কখনো আপনি হিমানিকে সে কথা বলেননি যে 2-4 জন বন্ধুকে সঙ্গে নিয়ে বাবার সঙ্গে দেখা করতে আসছেন, আর আপনি সর্বদাই হিমানির অ্যাবসেন্সে আসতেন। তো কি বলতে চাইছেন আপনি? সাহেব, ওই দিন সকালের পর দ্বিতীয়বার আর যাইনি ওই বাড়িতে। আসলে আমি কোনোদিনই সকালের পর দ্বিতীয়বার আর যাই না, অন্য বাড়িতেও কাজ থাকে তো। তুমি ওই সোসাইটিতে ঠিক কটা বাড়িতে কাজ করো? এই ধরুন 4টে বাড়িতে। সেদিনও আমি ওই বাড়ির কাজ শেষ করে আরো 3 বাড়িতে কাজ করি। তারপর সন্ধ্যাবেলা হিমানি দিদির ফোন আসে যে বাড়িতে গিয়ে একটু দেখতে, যে কি হয়েছে, ফোন তুলছে না কেন। তাই দেখতে গিয়েছিলাম সাহেব। স্যার, আমি নিজের বাবার সঙ্গে দেখা করব, তাতে ভাইজির পারমিশন নিতে হবে? আপনি আপনার বাবার সঙ্গে দেখা করতে একজন দায়িত্বশীল সন্তান হিসেবে নয়, বরং একজন পাওনাদার হিসেবেই ওনার কাছে যেতেন, তাও আবার 2-4 জন সাক্ষী নিয়ে। স্যার, প্রত্যেকেরই আলাদা জীবন থাকে, একটা সমস্যাও থাকে। আমার ছোট ভাই প্রফুল্ল এই মেয়েটির বাবা, ও এই পুনেতেই থাকে। সেই কারণে ও বাবার দেখাশোনা করতে, খোঁজখবর নিতে সেখানে যেত। আমি একটু দূরে থাকতাম, সেটাই কি আমার দোষের? আপনি কি জানতে চাইছেন বলুন তো, সোজা করে বলুন না। আচ্ছা, আপনি কি আপনার বাবাকে টাকার জন্য খুন করেছেন না করিয়েছেন? আর ওনার অ্যাটেন্ডেন্ট বিলাসকে? আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম স্যার, আপনারা এইরকম একটা জঘন্য দোষারোপ করবেন। আপনি একটা কথা বলুন তো, নিজের বাবাকে মেরে বা কাউকে দিয়ে মারিয়ে তাতে টাকা কি করে ফেরত পাবো? আপনি ওনার ছেলে, আর এই মুহূর্তে একমাত্র জীবিত ছেলে। দেখুন, বলতে কোনো বাধা নেই যে বাবা কয়েকদিনই মাত্র বাঁচতেন, তারপর তার মৃত্যুর পর আমি সমস্ত সম্পত্তি এমনিতেই পেয়ে যেতাম। তাতে আমি মার্ডারের কথা কেন ভাবতে যাব? তার উপর নিজের বাবাকে মার্ডার। আর কিছু না। বডিটা কবে পাবো? তাড়াতাড়ি। কত তাড়াতাড়ি? খুব তাড়াতাড়ি। কে মেরেছে আমার স্বামীকে? কে ছিল ওরা? বলুন না ম্যাডাম। এখনো পর্যন্ত কিছু জানা যায়নি প্রমোদ। ঝগড়া? কিসের ঝগড়া স্যার? বয়স্ক মালিক মেঘরাজ আর তার সহায়কের সাথে, মানে বিলাসের সাথে। স্যার, যাকে খুশি জিজ্ঞাসা করো, আমি তো শুধু ওখানে কাজ করতেই যাই, কখনো কারোর সাথে কোনো ঝগড়াই হয়নি। ওই দুজনকে কে মেরেছে নির্মলা? আমি তো ওই দিন ওখানে কাজ করে চলে এসেছিলাম, সকালে যখন ফিরে এলাম তো দেখলাম এইসব কাণ্ড হয়েছে। স্যার, যাকে খুশি জিজ্ঞাসা করো, 6টা বাড়িতে আমি রোজ কাজ করি,
কখনো কেউ কোনো কমপ্লেন করেনি, গালি দেয়নি, কিচ্ছু করেনি। তো আমি কি করে জানবো সাহেব আর বিলাসকে কে মেরেছে? দুজনের মৃত্যুর মধ্যে কয়েক মিনিটের তফাৎ হবে হয়তো। কোনটা ঠিক কখন হয়েছে? মোটামুটি দুপুর 12টা থেকে 1টার মধ্যে। ডাইনিং টেবিলে খাবার দেওয়া হয়ে গেছিল, কিন্তু বাড়া হয়নি। এই ব্যাপারটা কিন্তু খুব পরিষ্কার যে হত্যাকারী দুজন বা তার বেশি ছিল। মেঘরাজ বাবু আর বিলাস দুজনকে দুটো ঘরে খুন করা হয়েছে, তা প্রায় একই সময়। প্রশ্নটা হলো এই যে খুনি ফ্ল্যাটে ঢুকলো কিন্তু কিভাবে? সাড়ে 11টা থেকে দুপুর 2টোর মধ্যে কেউ বিল্ডিং এ ঢুকেইনি, শুধু বিল্ডিং এর লোকেরা ছাড়া। খুনি হয়তো আগে থেকে চলে এসেছিল স্যার, হতেই পারে এটা। তার মানে হলো এই, কোন সিঙ্গেল খুনি 2 বা 3 বা তার থেকে বেশি না তো বিল্ডিং এ এসেছে, না তো বিল্ডিং থেকে বেরিয়েছে। একদমই। মোহিত, উনি হয়তো এখনো ফ্ল্যাটের ভেতরেই আছে। আরে মা, তোর কোনো বয়ফ্রেন্ড আছে কি নেই? তোমার মতো কাউকে পেলাম না দাদু। যা মিথ্যেবাদী কোথাকার। তুই কিন্তু ভীষণ জেদি, একেবারে তোর ঠাকুমার মতো। তারই রক্ত তো। ওটা তো আমি আছি। আরে পাগলি, তুই নিজের বয়সের একটা ছেলেকে পছন্দ করে নে, তাহলে তোর বয়স যখন আমার মতো হবে তোকে দেখভাল করতে পারবে, যেমন তুই আমাকে দেখাশুনো করছিস। কিন্তু আমি তো ছোটবেলাতেই ডিক্লেয়ার করে দিয়েছিলাম দাদু যে আমি যদি কোনোদিন বিয়ে করি শুধু আমার দাদুর সাথে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে পারমিশন দিয়ে দিলাম। এবার তো একটা স্মার্ট ছেলে খুঁজে নে। আমি একদম জেলাস করব না, এই দিব্যি করছি। হ্যালো, তোমার দাদুর ফ্ল্যাটের ওপরে যে পরিবারটি থাকে তাদের সঙ্গে কোনো ঝঞ্ঝাট, কোনো অশান্তি? না সেরকম তো কিছু হয়নি। ওই দিন যাদের বাড়িতে পুজো ছিল, যেদিন মার্ডার হয়েছে। স্যার, প্রত্যেক 3 মাস অন্তর আমার বাড়িতে কিছু না কিছু পুজো হয়েই থাকে। এক্স্যাক্টলি আপনি কি জানতে চাইছেন? এক্স্যাক্টলি আমরা অনেক কিছু জানতে চাই, সেজন্য ফোনে কথা বলার বদলে সরাসরি আমাদের অফিসে চলে আসুন। স্যার, আমি সব বুঝতে পারছি, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, দেখুন ওই মৃত্যু বা ওই হত্যার ব্যাপারে আমার বা আমার ফ্যামিলির কোনো রকম কোনো সম্পর্ক নেই। আমরা তো সেটাও তো বলছি না যে কোনো কানেকশন আছে। কয়েকটা শুধু প্রশ্ন করতে চাই, যাতে আমাদেরও ভুল ধারণা ভেঙে যায়। সেজন্য চলে আসুন। ওকে, কবে যেতে হবে? এক্ষুনি। কুনালদা আর রিমা বৌদির সাথে আমার হাই হ্যালোর থেকে বেশি কোনোদিন কথাই হয়নি স্যার, আর তাও লিফটে আর কলোনিতে যাতায়াতের সময়। আমার দাদুর সাথে ওনাদের সাথে এরম কিছু হয়েছে, এরম কিছু আমার মনে পড়ছে না। তুমি তোমার দাদুর সঙ্গে গত 1 বছর ধরে ছিলে, তাই তো? হ্যাঁ। তার আগে কিছু হয়েছে? তেমন কিছু হয়েছে কি দাদু বলেছিলেন? না স্যার, আমার এরম কিছু মনে পড়ছে না। প্রশ্ন হলো খুনি ভিকটিমের ঘরে প্রবেশ করেছিল কিভাবে, আর সে কি করতে এসেছিল? তাকে কেউ ডেকেছিল, কেউ পাঠিয়েছিল, কি উদ্দেশ্য ছিল তার? এই কেসটা পুলিশকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল, কারণ কোনো নির্দিষ্ট উদ্দেশ্য দেখা যাচ্ছিল না, আর ঠিক সেই কারণেই অপরাধী পরিষ্কারভাবে নজরে পড়ছিল না। কিন্তু এই অপরাধ ঘটার আগে কিছু ব্যাপার ঘটেছিল যার পুনরাবৃত্তি এই কেসের সমাধান করবে। প্রমিলা, আপনি আপনার স্বামীর বডি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ম্যাডাম, কে মেরেছে আমার স্বামীকে? একটু বলুন না ম্যাডাম, কে ছিল ওরা? এখন এ বিষয়ে কিছু বলতে পারবো না, তদন্ত চলছে। এখনো পর্যন্ত এটাই জানা যায়নি যে এই ঘটনায় আপনার স্বামী টার্গেট ছিল না অন্য কেউ। আপনি বলুন প্রমিলা, আপনার স্বামীকে কে খুন করতে পারে? আমার এই মুহূর্তে কিচ্ছু মনে পড়ছে না। এ হচ্ছে গোপাল, গোপাল যাদব, আমার এজেন্সির সাপ্লায়ার। কিসের এজেন্সি?
আমি পিভিসি পাইপের ডিলার। আর এই বাকি লোকজন কারা? এ রবি শেট্টি, এ গিরিশ পাওয়ার, এ হলো বেনু। এরা প্রত্যেকে আমার এজেন্সির সাপ্লায়ার। আর কিন্তু এই দুজনকে আমি বুঝতে পারছি না। এদের তো শুধু পিঠ দেখা যাচ্ছে। এরা দুজন আগে পুজোতে এসেছিল? এ হচ্ছে রবি আর গিরিশ, যারা কথা বলছে। আর এই দুজন, কিন্তু স্যার আপনি এসব কেন জানতে চাইছেন? আপনার ফ্ল্যাটের ঠিক নিচের তলাতেই দুটো মার্ডার হয়েছে। আমার মনে হয়েছে ফ্ল্যাটে কেউ জোর করে ঢোকেনি, খুব সাধারণভাবে ঢুকেছে, ফলে বাড়ির লোকরা দরজা খুলে দিয়েছে। তো মানে আমি এটাই জানতে চাইছি, সেই লোকগুলো কারা যারা সেদিন ওই ফ্ল্যাটে ঢুকেছিল? আমাকে প্রশ্ন করছেন কেন? আমার মনে হয় সেদিন আপনার বাড়িতে যারা এসেছিল তাদের মধ্যে কেউ এই কাজ করেছে। কি? আপনার ফ্ল্যাটের পুজোয় যাওয়ার বাহানা করে মেঘরাজ বাবুর ফ্ল্যাটে ঢুকেছিল। কেমন করে স্যার? ওই ঘরের ওই হত্যাকারীরা আমার ঘরে আসবে কেমন করে? আর ওরা জানবে কি করে আমার ঘরে পুজো আছে? সেদিন যারা পুজোয় এসেছিল আপনার মনে আছে তারা কারা? আগে না, সবাইকেই ঠিকঠাক মনে করতে পারবো না, স্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলুন, একটা লিস্ট বানান সেদিন পুজোয় কে কে এসেছিল, বিশেষ করে সেই মানুষটি যে মেঘরাজ বাবুর ফ্যামিলিকে ভালোভাবে চেনে। স্পিড আপ ক্যাব সার্ভিসে আপনাদের স্বাগত। স্যার এই নাম্বার থেকে দুদিন আগে একটা ক্যাব বুক করা হয়েছিল। আমি জানতে চাই যে দুদিন আগে এই ক্যাবটা কে বুক করেছিল, পিক আপ আর ডেস্টিনেশনের লোকেশন। স্যার মেঘরাজ কুলকার্নির নাম্বার থেকে একটা ক্যাব বুক করা হয়েছিল। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, একটা ক্যাব বুক করানো ছিল। স্যার ক্যাব বুক করা হয়েছিল 2:25 আর পিক আপ টাইম দেওয়া হয়েছিল 3:20। 55 মিনিটের এই তফাৎ। ক্যাব ড্রাইভার মানে নিজের ফোন 4445678999 থেকে মেঘরাজ কুলকার্নিকে 3 বার ফোন করেছিল স্যার। প্রথমবার 2:45, দ্বিতীয় 2:55, তৃতীয় 3:05। আর বুকিংটা করেছিল নিখিল চৌহান। আগে হ্যাঁ স্যার। স্যার হতে পারে নিখিল চৌহান, আর হতে পারে তার বন্ধু 3:20 অবধি অপেক্ষা করেছিল ওই ফ্ল্যাটে। 3:20 নয়, 3:15 পর্যন্ত। কেননা পুজো শেষ হওয়ার পর 3:15-তে নার্ভেকারের ফ্ল্যাট থেকে সবাই বেরিয়ে নিখিল চৌহান আর তার সঙ্গে এই সময়ের অপেক্ষাতেই ছিল। ওরা ভিড়ে মিশে যায় যাতে সিসিটিভি ক্যামেরায় ওদের চেনা না যায়। এখন আমাদের কাছে একটাই লিড, ওই নিখিল চৌহান। আর ক্যাব ড্রাইভার মহেশ রাজ। একটা ব্যাপার তো পরিষ্কার মোহিত, ওই দিন মেঘরাজ কুলকার্নির বাড়িতে একটা খুন হওয়া তো আগে থেকেই প্ল্যান করা ছিল। আর টার্গেট ছিল মেঘরাজ কুলকার্নির অ্যাটেন্ডেন্ট বিলাস ভোঁসলে। হয়তো মেঘরাজ কুলকার্নি নিজেই। শুধুমাত্র লকার ছাড়া কোনো কিছুতে হাত দেওয়া হয়নি, কোনো কিছুতে টাচ করা হয়নি পর্যন্ত। লকার দেওয়া আলমারিতে কোনো কিছু টাচ করা হয়নি, শুধু লকারটাই লুট করা হয়েছে। খুনিটা হয়তো বাড়িটা খুব ভালো করে চিনতো স্যার, তবে কম্বিনেশন অন্যরকমও হতে পারে এই কেসের। কিন্তু আমার মনে হয় আসল টার্গেট মেঘরাজ কুলকার্নি ছিল, আর লকার লুট করা শুধু একটা লোক দেখানো জিনিস। আসল উদ্দেশ্য ছিল খুন করা। অন্য দিকটাও হতে পারে মোহিত, হতে পারে আসল টার্গেট ছিল বিলাস ভোঁসলে। মেঘরাজ বাবুর অপরাধ হয়তো উনি সেটা দেখে ফেলেছিলেন, আর লকার লুট করা হয়েছে লোক দেখানোর জন্য। স্যার এই কেসের আরেকটা থিওরি হতে পারে, ওই বিলাস ভোঁসলে ওই এক বা দুজনের সঙ্গে মিলে খুন করতেছিল, আর তার সাথে লুটপাটও। ওই দুজনকে ভেতরে ঢুকিয়েছে, ওরা দুজন মেঘরাজকে মেরেছে, আর লুটপাট করার সময় এমন কিছু হয়েছিল যার জন্য ওরা বিলাসকেও মেরেছে। মোহিত, লকারে শুধু 20,000 টাকা ছিল, এই সামান্য অ্যামাউন্টের জন্য এত বড় প্ল্যানিং, দুটো মার্ডার। মোহিত, একটা কাজ করা যাক, ক্যাব ড্রাইভারকে ওঠাও, হয়তো নিখিল চৌহানের সন্ধান ওই দেবে। কোথাও এমন নয় তো স্যার, নিখিল চৌহান নামটাই পুরোপুরি ভুল। যে মানুষ ভিকটিমের ঘরে বসে তার মোবাইল থেকে একটা ক্যাব বুক করতে পারে, মনে হয় না সে মিথ্যে নাম ব্যবহার করবে। মনে হচ্ছে তার আসল নাম নিখিল চৌহানই। হ্যালো, হ্যাঁ আমি তো মাস বলছি, আপনি কে?
মহেশ তোর আসল নাম? হ্যাঁ স্যার। 3 দিন আগে 3:20 নাগাদ তুই গোরেগাঁও পার্ক থেকে 2 জন লোককে তুলেছিলি। হ্যাঁ স্যার, কোনো একটা এনজিওর লোক ছিল। $128 স্যার। যে 2 জনকে তুই তুলেছিলি সেই 2 জন আমাদের সাসপেক্ট একটা ডাবল মার্ডার কেসে। এই দুজন কেমন দেখতে ছিল মহেশ রাজ? তাড়াতাড়ি বল। আমার তো লক্ষ্য গাড়ি চালানো ছিল। ওই দুজনকে তো আমি ঠিক করে দেখিও নি স্যার। 2 জনে কোনো কথা বলছিল? কোনো বিষয় কিছু মনে পড়ছে? না স্যার। মহেশ, তুই ওদেরকে 3 বার কল করেছিলিস, মানে যে ক্যাব বুক করেছিল। প্রথমে 2:45, তারপর 2:55, তারপর 3:05। এমন কেন? সে তো স্যার বুকিংয়ে ওরা আমাকে সানিমার্ক বলেছিল, কিন্তু ডিটেল অ্যাড্রেস আমি কিছু বুঝতেই পারছিলাম না। সেই জন্য প্রপার অ্যাড্রেস জানার জন্যই তো ফোন করেছিলাম, কিন্তু ওরা আমায় বললো ওখানেই দাঁড়িয়ে থাকতে। ওখানে দাঁড়াও, আমি আসছি। স্যার একটু তাড়াতাড়ি আসুন, দেখুন আমাদের 15 মিনিটের বেশি ওয়েট করার নিয়ম নেই, আর এইভাবেই আমাকে ওয়েট করিয়ে ডাকলো। আর আমি ওদের 3 বার ফোনও করে নিলাম, তো আমাকে ওরা বললো যে ওখানেই দাঁড়িয়ে থাক। আর ওই জন্যই আমি কোম্পানিতে ফোন করতে যাব এমন সময় দেখতে পাই যে ওরা 2 জন এসে গেছে। স্যার পুরো 25 মিনিট দাঁড়িয়ে থাকলাম। এখন এসে গেছি তো, ঝটপট গাড়ি চালা। আপনারা যাবেনটা কোথায়? সোজা আগে বাইপাস ধর। তোর যা কিছু মনে আছে বলে দে। বয়স, কেমন দেখতে, কি পড়েছিল ওরা? ওদের 2 জনকে পিক আপ করার আগে আমি 4টে পিক আপ করেছিলাম স্যার। ওদের পর আরো 5খানে পিক আপ করতে হলো। মুখ কি করে মনে থাকবে বলুন তো স্যার? আমারও তো মাথা, এটা ক্যামেরা তো নয়। এই দেখ, এর মধ্যে কেউ ছিল? ঈদের মধ্যে তো কেউ ছিল না স্যার। এই যে 2 জন ওদিকে ঘুরে দাঁড়িয়ে, এদের মধ্যে কেউ? স্যার এদের তো মুখই দেখা যাচ্ছে না। আমাদের স্কেচ আর্টিস্ট আসবে, তুই যেমন যেমন বলবি তার উপরে ও স্কেচ করবে। যতটা পারিস মনে করবার চেষ্টা কর, ওদের ছবিটা আঁকতে আমাদের সাহায্য কর। মনে রাখবি 2 মানুষকে ওরা খুন করেছে। मशांसि जिन्नानि यथा विहाय नमामि गिनाति नमोग्य प्राणि तथा शरीराणि विहाय जिन्नानि संहति नमामि देहि नयनं सिन्दन्ति शस्त्राणि नयनं दहति पावक ना चैनं क्लेदं तापो ना शौचयति मारुतव ओम ब्रह्मा मुरारी प्रांतकारी मानुषोषि भूमि सूतो सुबुधस गुरु से शुक्र शनि राहु केतु सर्वे ग्रह शांति करा भवेतु सर्वे ग्रह शांति करा भवेतु ओम अंतरिक्ष शांति सर्व शांति। অরিমা, পুলিশ আমাকে ফোন করেছিল সিসিটিভি ফুটেজ থেকে লোকজন চেনার জন্যে। হেমানি, বাবার ওই উইলটা কোথায়? উনি কি কোনো উইল করেছিলেন নাকি না? আমি ঠিক জানি না দাদু কোনো উইল বানিয়েছিল কিনা। দাদুর ব্যাংক লকারে চেক করতে হবে। তুমি কবে চেক করবে ব্যাংক লকার? বড় জেঠু, শ্রাদ্ধ শান্তি তো হতে দাও। অতদিন তো আমি এখানে থাকতে পারবো না। আমি আর 3 দিন মাত্র এখানে আছি। তুমি চেক করো আর বলো আমাকে উইলে বাবা কি লিখেছিলেন। কি বলছে পুলিশ? বলছে যে ওরা বলতে পারছে না বিলাস আর মেঘরাজ বাবুকে কারা খুন করেছে। পুলিশ তোমাকে কিছু বলেছিল নাকি? ওরা কিছু প্রশ্ন করছিল? না তো, আমাকে কি জিজ্ঞাসা করবে? না, ও এমনি। আরে
এভাবে চলবে না, কিছু ভাবো, একটু জোর দাও, ভেবেচিন্তে বলো। স্যার আমি ওদের তো ঠিক করে দেখিনি, তাহলে কি ঠিক করে বলবো আর কি বা ভেবেচিন্তে বলবো? স্যার, মায়াঙ্কের ফোন রেকর্ডস দেখে সন্দেহ করার মতো কিছুই নেই। মানে প্ল্যানটা আগে থেকেই করা ছিল? আগে হ্যাঁ স্যার, আর এই ক্যাব ড্রাইভারও খুব বেশি কিছু জানে বলে মনে হচ্ছে না। হিস্ট্রি সিটারের সঙ্গে কথা হয়েছে? আগে হ্যাঁ স্যার, কম করে 2 ডজন হিস্ট্রি শিটারকে রাউন্ড আপ করেছি, কিন্তু কেউ এমন সুপারহিট কোনো খবর শোনেনি। এতক্ষণ এটা ক্লিয়ার হয়েছে যে দুজন খুনি ছিল, যাদের একজনের নাম নিখিল চৌহান। এখন এই নামটা আসল না নকল সেটা ক্লিয়ার নয়। মোহিত, ওদের জন্য দরজা খোলা হয়েছিল। আর একটা কথা স্যার, মেঘরাজবাবু ভালোভাবে হাঁটতে পারতেন না, তাই বিলাস থাকতে সে কেন দরজা খুলতে গেল? কিন্তু বেলের শব্দ শুনে বিলাসই দরজা খুলেছিল। শুধু ওদের জন্য দরজা খোলাই হয়নি, এমনকি ঘরে ঢুকতেও দেওয়া হয়েছে। হয়তো এটা হতে পারে যে ওনাদের কেউ বলেছিল ওরা আসছে, ওদের দরজা খুলে দেওয়া হোক, ওদের ঢুকতে দেওয়া হোক। অথবা এটাও হতে পারে যে উনি নিজে ওদের ডেকেছিলেন। তবে স্যার, বিলাসের কল রেকর্ডসে সন্দেহের মতো কোনো কলই পেলাম না। ও বেশিরভাগ কল নিজের স্ত্রী প্রমিলাকে করেছে, না হলে ম্যাডাম হিমানিকে, যা প্রয়োজনে করেছে। যদি আমরা ধরে নিই যে আসল টার্গেট বিলাস ভোঁসলে ছিল, তাহলে কারণটা কি? স্যার, হতে পারে বিলাস আর এই দুজন বন্ধু, এটাই 3 জনের জয়েন্ট প্ল্যান, একটা চক্রান্ত। এরা 3 জন লুটের জন্য বাড়িতে পৌঁছয়, আর এরা যখন দেখলো যে লকারে শুধুমাত্র 20,000 টাকা আছে, তখন এই কথাটা নিয়ে 3 জনের মধ্যে ঝামেলা বাঁধে। আর ওরা দুজনে মিলে বিলাসকে মেরে দিয়েছিল, তারপর মেঘরাজ কুলকার্নিকে, কারণ যাতে ও সাক্ষী না দিতে পারে। বা হতে পারে প্রথমে মেঘরাজ কুলকার্নি, তারপর বিলাসকে। বা স্যার, এটা কোনো টাকা পয়সার মামলাই নয়, কোনো অ্যাফেয়ারের মামলা। ওর স্ত্রী প্রমিলা স্যার, ওকে ফোন করতে হবে। অবশ্যই করতে হবে। দ্বিতীয় পসিবিলিটি, যদি আসল টার্গেট হয় মেঘরাজ কুলকার্নি, তার কারণ কি হতে পারে? স্যার, ওর ছেলেকে এখনো আমরা সন্দেহ নজরেই দেখছি। ছেলের প্রপার্টি সেলের টাকার দরকার ছিল, যেটা বাবা দিতে চাইছিল না। আর হিমানি, তাকে কি মনে হয়? দেখে তো মনে হচ্ছে ক্লিন, কিন্তু এই টাকা পয়সার লোভ অনেক পরিষ্কার জিনিস নোংরা করে দেয়। অটো, ওই দুজন কে ছিল, তার মানেটা কি ইন্সপেক্টর? মানে কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি যে ওই দুজন আপনার বন্ধু, বাবার সঙ্গে দেখা করতে যখন আসতেন, বন্ধুদের নিয়ে আসতেন, তারা কারা? ওরা হলো আমার বন্ধু ইন্সপেক্টর। ওরা আমার সাথে পুনেতে কাজের জন্য আসে আর আবার একসঙ্গে চলে যায়। আপনার ওই 2 বন্ধুর সঙ্গে দেখা করতে চাই। সরি ইন্সপেক্টর, 1 মাসের চাইতে বেশি ফুটেজ রাখতে গেলে আমাদের অনেক হার্ড ডিস্কের প্রয়োজন। এই জন্য আমরা খুব বেশি দিনের ফুটেজ রাখি না। সরি স্যার, আমি ওনাদের সম্পর্কে কিছু জানি না যারা বড় জেঠুর সাথে আসতো। আমি ঘরে থাকাকালীন তো ওনারা আসতেন না। তার মানে যে দুজনকে তোমার জ্যাঠা আমাদের সামনে নিয়ে আসবে, আমাদের মেনে নিতে হবে যে তারাই সেই দুজন। এখন এই ব্যাপারে আমি কি বলতে পারি স্যার? এটা তো আমার দাদু আর বিলাস দা, এরাই একমাত্র বলতে পারতো যে বড় জেঠুর সাথে কে আসতো। কিন্তু এখন ওনারা দুজনেই আর নেই। আমার ভাইজি গেম খেলছে। ও পুলিশকে বলেছে যে আমার সাথে দুজন বন্ধু আসতো বাবার সাথে দেখা করতে, সেই জন্য পুলিশ তোদের সাথে কথা বলতে চায়। তাহলে পুলিশকে কি বলবো ভাই? আপনি একটু ডিটেলে বলবেন কি জানতে চাইছেন? হিমানি কুলকার্নি সম্পর্কে আমার সমস্ত ডিটেলস চাই, পার্সোনাল, প্রফেশনাল, সবকিছু। স্যার,
আমি এটা জানি না এরা দুজন কারা। স্ট্রং ডাউট আমাদের এরাই হলো সেই দুজন যারা মেঘরাজ বাবু আর বিলাসকে খুন করেছিল। আসলে রীমা দেবী আপনাদের পুজোয় আমন্ত্রিতদের সাথে ওরা ভেতরে ঢুকেছিল যাতে সিসিটিভিতে ওরা ধরা না পড়ে। তারপর খুন করার পর অনেকক্ষণ ধরে ওরা কুলকার্নির ফ্ল্যাটে অপেক্ষা করেছিল। আর যখনই আপনাদের বাড়ির পুজো শেষ হয়েছে আর সবাই নিচে আসার জন্য বাইরে বেরিয়েছে, তখন এরা দুজনে ওদের সাথে এসে মিশে যায় সিসিটিভির দিকে পেছন ঘুরে। স্যার আমি প্রথমেই বলেছিলাম ওই পুজোর দিন আমার বাড়িতে অনেক লোক এসেছিল। সবার দিকে খেয়াল রাখা খুব মুশকিল। সবাইকে খেয়াল রাখা বা জিজ্ঞাসা করে যে আপনি কে। এমনও তো হতে পারে যে পুজো শুরু হবার পর কেউ এসে বসে গেছে। এমনও তো হতে পারে যে আমার বাড়িতে আদৌ কেউ আসেনি, বাইরেই ছিল। শুধুমাত্র যখন এই লবি দিয়ে যাতায়াত করেছিল তারা আমার বাড়ির লোকজনের সাথে মিশে গেছিল। আচ্ছা রীমা দেবী, আপনি এমন কাউকে দেখেছেন যাকে আপনি চেনেন না? আমার মানে যাকে দেখে আপনার সন্দেহ হয়েছিল? এ কে আর আপনাদের বাড়িতে কি করছে? না স্যার, আমিও তো আমার হাজবেন্ডের সঙ্গে পুজোতেই বসেছিলাম। আর যদি এরকম কেউ হতো তো আমরা আপনাকে বলে দিতাম। ওই দিন আপনাদের বাড়িতে যত লোক এসেছিল তাদের সবার একটা লিস্ট বানান। আমার ওই সমস্ত মানুষের ডিটেলস চাই, ওদের ফোন নাম্বার, ওদের ঠিকানা, আর ওদের সাথে আপনাদের কি সম্পর্ক। স্যার, এ হলো রবি, এ বেনু, এ গিরিশ আর এ রাজু। কিন্তু এই দুজন যে কে আমি জানি না, এরা আমাদের সাথে ছিল না। না স্যার, আমরা তো বুঝতে পারছি না এই দুজন কারা। না স্যার, এদের চেহারাই তো দেখা যাচ্ছে না। চেনার প্রশ্ন আসছে কোথা থেকে স্যার? হ্যাঁ, তবে একটা কথা স্যার। কি? দ্বিতীয় ভিডিওটা দেখুন, যেখানে আমরা পুজোর পর বেরিয়ে আসছি। স্যার, একটা জিনিস দেখেছেন? ওই দেখুন স্যার, এই দুজনের জামা বদলে গেছে, কিন্তু আমি নিশ্চিত ওরা আমাদের সাথে একসাথে ঢুকেছিল ভেতরে। আমাদের নজর ধোকা খেয়ে গেছে স্যার, কিন্তু যখন গিরিশ বলল তখন বুঝতে পারলাম এরা দুজন ওরাই, শুধু ড্রেস চেঞ্জ করেছে। জামা কাপড়ে রক্তের দাগ লেগেছিল, সেই জন্যই চেঞ্জ করেছে। স্বাভাবিক স্যার, এটা প্ল্যান মার্ডার ছিল। এরা নিজেদের সাথে এক্সট্রা জামা নিয়ে এসেছিল, কাজ করে ড্রেস চেঞ্জ করে তারপর ভিড়ের সাথে মিশে যায়। দুজন পুলিশের কাছে ছিল ঠিকই, কিন্তু পুলিশের নাগাল তাদের অবধি পৌঁছতে এখনো অনেক দেরি। কিন্তু এবার এই দুজনের মোডাস অপারেন্ডি অর্থাৎ অপরাধ করার জন্য পদ্ধতি পুলিশের সামনে মোটামুটি চলেই এসেছিল। অটো টাউন। তুই বলবিও না আর আমি কিছু করবো না। আরে দাঁড়া না, আগে সিগন্যাল তো পেতে দে। ওপরে ওই ফ্ল্যাটটা দেখছিস? কাজের মেয়েটা বেরোলে এবার আমাদের কাজ শুরু। এই যে লেডিস গেল এখান থেকে, ওর ফ্ল্যাট এটা। তা এবার তো বল, কি কাজ নিয়েছিস তুই? বেশি ছটফট করিস না। ওই দেখ, আর একটা কাজের মাসে এসে গেল। এও ওই ফ্ল্যাটটাতেই কাজ করে। আধ ঘন্টার মধ্যে আর একটা কাজের মেয়ে আসবে, ঘর পরিষ্কারের। এরপর যখন এ বেরোবে, হ্যাঁ, তখন ওই হবে আমাদের বললি পাঠা। তাহলে ভাই, এই কাজের জন্য কত টাকা পাবো আমরা? তুই প্রথমবার করছিস নাকি? একটু চুপচাপ থাক না, টাকা পয়সা ভালোই পাবি। আরে কি খবর? কি খবর? ভালো ভালো। আরে কাকা, কি খবর? কেমন চলছে? হ্যাঁ, নমস্কার। চল। রাস্তা একদম পরিষ্কার। আমরা এখন এই লোকগুলোর সাথে সাথে এগোতে থাকবো। যে ওরা লবিতে পৌঁছাবে টান মেরে নেবো, বুঝে গেছিস?
আরে দাদা হ্যাঁ 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 নমস্কার নমস্কার বলো, কেমন আছো? ভাই আমরা কি করছি কিছু তো বল। चल ना आए आए ओम ब्रह्माय नमः स्वाहा ओम शुक्राय नमः स्वाहा ओम ब्राह्मणाय नमः स्वाहा চলো ओम कुल देवताय नमः स्वाहा ओम सर्व शांति 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 करिष्ये ओम सर्व शांति परेभ्यो नमः स्वाहा ओम इष्ट देवताय नमः स्वाहा ओम ब्रह्माय नमः स्वाहा ओम शुक्राय नमः स्वाहा ओम ब्राह्मणाय नमः स्वाहा বাবু তো এখন ঘুমোচ্ছেন। দাঁড়িয়ে যাই কিছুক্ষণ, জল খাবেন একটু? ঠিক আছে, বসো। এখন? হ্যাঁ এখনই। আরে এখনো শুয়ে আছে। এখানে শুধু 20,000ই আছে। যা গিয়ে ফোনটা নিয়ে আয়। ফোন? ফোনের খুচরো পাবি, খুচরো। ঘরের টাকা নেই নাকি? হ্যাঁ, কেউ দেবে তো সুপারির টাকা? বুড়োর ফোনটা নে, ট্যাক্সিওয়ালাকে ফোন করে ট্যাক্সিটা ঝটপট বুক কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ ম্যাডাম, একটা ক্যাব বুক করানো ছিল। এইবার তো বল, তুই একজোড়া জামা কাপড় নিয়ে এসিস, আমাকেও বলেছিস আনতে। এখানে এসে 2টো মার্ডার করলাম আমরা। কি শুধু 20,000 টাকার জন্য? হ্যাঁ ভাই, এবার তো বল কে দিয়েছে সুপারি? কত টাকার সুপারি? মন দিয়ে শোন, উপরে পুজো শেষ হওয়া অবধি আমরা এখানেই ওয়েট করবো। যখনই দেখবো ওরা বেরোচ্ছে, আমরা ওদের সাথে মিশে গিয়ে বেরিয়ে যাব। নিচে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাতে যেন আমাদের স্পষ্ট দেখা না যায়। বুঝতে পেরেছিস? ট্যাক্সি ড্রাইভারটার হবে, ওকে বল দাঁড়িয়ে থাকতে, আমরা আসছি। তাহলে আসি দাদা, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো এখানে এসে। ভাই শুধু পুজোর সময়ই এলে হবে না, অন্য সময়েও আসতে হবে। আরে কুনাল বাবু, পুজো উপলক্ষে তাও তো আমরা মাঝে সাঝে আসি, আপনি তো জানি না। আরে বৌদির সাথে কখনো প্ল্যান করে চলে আসুন আমাদের বাড়ি। নিশ্চয়ই গিরিশ বাবু, নিশ্চয়ই। ঠিক আছে, আসি তাহলে। দাদা যাবেন আমাদের বাড়ি? নমস্কার। चल 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 चल
হত্যাকারীর মধ্যে এমন একজন ছিল যে জানতই না যে তাকে খুনে যুক্ত হতে হবে আর কেন হচ্ছে এই হত্যা। সে মূল হত্যাকারীকে বারবার জিজ্ঞেস করছিল, কিন্তু মূল হত্যাকারী খুবই ঠান্ডা মাথায় নিজের কাজ করে যাচ্ছিল। হত্যাকাণ্ডের পর পুলিশও এর উত্তর খুঁজে চলেছিল যে খুন কেন করা হয় আর কার কথায় করা হয়। না স্যার, আমরা এদের মধ্যে কাউকেই চিনি না। কিন্তু তোমাদের চেনা নিশ্চয়ই হবে। তাদের ঘরে ঢুকতে দেওয়া হয়েছে, দরজা খুলে দেওয়া হয়েছে, আর সেই সময় বাড়িতে দুজন মানুষ, তোমার দাদু আর বিলাস। আর তোমার দাদু নিশ্চয়ই দরজা খুলবেন না। না স্যার, দাদু অসুস্থই থাকতেন, দরজা খুলতে আসতে পারতেন না। তাহলে এটা পরিষ্কার যে বিলাস দরজা খুলেছিল। হয়তো তোমার দাদু ওদের চিনতেন, অথবা বিলাস চিনত তাই ঘরে ঢুকতে পেরেছিল। এখন হিমানি, আমি এটা জানতে চাইছি এমন কে হতে পারে যার জন্য বিলাস এত সহজে দরজা খুলে দিল। সারাদিন অফিসে থাকি, সপ্তাহে 6 দিন। আমি না থাকাকালীন কি হয়, কে আসে আর কেই বা যায়, ফ্র্যাঙ্কলি আমি জানি না। বিলাসকে কাজে কিভাবে রাখা হয়েছিল? ও একটা এজেন্সির থ্রুতে এসেছিল। এজেন্সির সঙ্গে তোমার দাদু যোগাযোগ করেছিলেন? হ্যাঁ স্যার, 1 বছর ধরে ও দাদুর সাথেই কাজ করছিল। কখনো কখনো ওর বউ আসতো, প্রমীলা, ও ঘরের কিছু কাজকর্ম করে দিত। হিমানি, তোমার দাদু অনেক টাকা রেখে গেছেন। হ্যাঁ। কি ব্যাপার স্যার? হিমানি, এমন কিছু নেই তো যেটা এখনো পর্যন্ত তুমি আমাদের জানাওনি? আমি আপনার সন্দেহ বুঝতে পারছি স্যার, কিন্তু ট্রাস্ট মি, আমি যা যা জানতাম, সন্দেহ ছিল, আমি সব আপনাকে বলেছি। তুমি যে আমাদের তোমার জ্যাঠা মিস্টার কুলকার্নির কথা বলেছো, সেখানে সন্দেহজনক কিছু খুঁজে পাইনি। ওখানে দেখতে পেলেন না তো এখানে এসেছেন? স্যার, আমি মোটেও ছোট না আর মোটেও বোকা না। খুব ভালো করেই জানি আমাকে ফলো করা হচ্ছে, অফিসে ইনকোয়ারি করা হচ্ছে। আমার দাদু আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি ভালো চাকরি করি, আমার ওনার টাকায় কোনো ইন্টারেস্ট নেই। আমি দাদুকে খুব ভালোবাসতাম, এই জন্য ওনার দেখাশোনা করার জন্য আমি ওনার সাথে থাকতাম। ওই খুনি তোমার দাদুর বাড়ির সবকিছু চেনে। ওরা শুধু লকার লুট করেছে। ওরা সেই সময় ফ্ল্যাটে ঢুকেছে যখন শুধুমাত্র তোমার দাদু আর বিলাস ছিল। স্যার, আমাদের পরিবারের সাথে যাদের সম্পর্ক আছে তারা সবাই এটা জানে যে দুপুরবেলা দাদু আর বিলাসদা ঘরে একাই থাকতো। সবিতা, নির্মলা দুজনেই এটা জানতো, আর প্রতিবেশীরাও। হাউজিং সোসাইটিতে প্রত্যেকেই প্রত্যেকের বাড়ির খবর রাখে, কিন্তু সোসাইটিতে এই দুজন লোকের কোনো খবর নেই। আমি এখনো আপনার কথার ঠিক মানেটা বুঝতে পারছি না। আপনি এটাতে কার ভুল প্রমাণ করতে চাইছেন? আমার? আমি কোনো ভুলের কথা বলছি না, কিন্তু দুটো ওয়েল প্ল্যান্ড মার্ডার হয়েছে। আমি শুধু জানতে চাইছি যে সেই লোকটা কে যার সঙ্গে তোমার দাদুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, অথচ তার মধ্যে এত ঘৃণা, এত লোভ ছিল, ফলে সে বাড়ির মালিককেই মেরে ফেললো, সেই সঙ্গে তার অ্যাটেন্ডেন্ট বিলাসকেও। যেই হোক না কেন, আপনি ওদের ধরুন স্যার, আর যদি পারেন তো আমার সামনে নিয়ে আসুন। আমিও জানতে চাই ওদের থেকে যে এমন কি করেছিল আমার দাদু ওদের সাথে। বিলাসের সম্বন্ধে শুনে একটু খারাপ লাগলো স্যার। তোমার এজেন্সি ওকে প্লেস করতো, তাহলে একটু রেকর্ড দেখে বলো কোনো রেডমার্ক আছে বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি। বিনা রেকর্ড দেখেই বলতে পারি স্যার, বিলাসের মতো অ্যাটেন্ডেন্ট কেউ ছিলই না। পেশেন্ট ঠিক হয়ে যেত, তবুও ওকে ছাড়তো না। আর মেঘরাজ কুলকার্নি তো বড় লোক, ওনার বেস্ট অ্যাটেন্ডেন্ট দরকার, এই জন্য আমি বিলাসকে ওখানে পাঠিয়েছিলাম। স্যার, আমি জানি না এই দুজন কারা। বিলাসের কোনো বন্ধুকে এরকম দেখতে? স্যার, আমার স্বামীর কোনো বন্ধু ছিল না, ও সব সময় ওর কাজ নিয়েই থাকতো। হ্যাঁ, কখনো কথা টথা বলতো আমার দেওর মনোজের সাথে। তুমি কি বলো মনোজ? কি আর বলবো স্যার, খুব ভালো ছেলে ছিল আমার ভাই। কখনো কখনো শনি রবিবার যখন বাড়িতে আসতো, দেখা হতো, কথা হতো। বিলাসের কোনো বন্ধু ছিল না? ওটা তো আর আমি বলতে পারবো না স্যার, কিন্তু ওর সময় ছিল কোথায় বলুন? রাত দিন কাজ নিয়ে পড়ে থাকতো, কোনো খারাপ নেশাও তো ছিল না ওর। ওকে কেন কেউ মারতে যাবে বলুন তো? আমি তো এটা ভাবতেও পারছি না। যেমন করে হোক ওদের দুজনকে ধরুন সাহেব। কি নিষ্ঠুর ভাবে আমার স্বামীকে মেরেছে। আমার স্বামীর সাথে কি শত্রুতা ছিল ওদের, আমি জানতে চাই, ওদের মুখ দেখতে চাই। না সাহেব, আগে তো কখনো দেখিনি। মনে করো সবিতা, কখনো কেউ কি বিলাসের সঙ্গে দেখা করতে এসেছিল? না না সাহেব, আমি যদি একবার রান্নাঘরে ঢুকি
তো 1 ঘন্টার মধ্যে সমস্ত রান্না শেষ করে বেরিয়ে আসি, আর তারপর ওখান থেকে বেরোতাম। এরপরে আর যেতাম না। বাইরে কি আসছে যাচ্ছে সেসব অত দেখতাম না আমি। সত্যি কথা বলছি সাহেব, আমি কখনো কাউকে দেখিনি। আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতাম সাহেব। সত্যি কথা বলছি, আমাদের পুজোতে এরকম কাউকে দেখিনি যাদের চিনি না, কিন্তু সিসিটিভিতে যাদের দেখলাম তাদের ঠিক চেনা লাগলো না। আমাদের জানা কেউ নয়। আসলে আমরা পুজোর কাজে খুব ব্যস্তও ছিলাম। কি অদ্ভুত না? ওয়াচম্যান ললিত এটাই বলছিল যে ওই দুজনকেও কোনোদিন দেখেনি। কিন্তু সেটা কিভাবে? মানে কেউ এলো, তারপর লুকিয়ে খুন করলো, তারপর চলে গেল, কেউ কিছু দেখলো না, শুনলো না। হিমানি, কি ভাবছো তুমি? হ্যাঁ, কিছু না, এই এমনি। হিমানি, কি ভাবছো তুমি? হ্যাঁ, কিছু না, এই এমনি। না স্যার, এ কে? হয়তো কোনোদিন এরা তোমার মালিকের বাড়িতে এসেছিল, মালিক বা বিলাসের সঙ্গে দেখা করতে। দেখিনি স্যার, আমি তো কাজ করে বেরিয়ে যেতাম। আচ্ছা, বিলাসের সঙ্গে কখনো তো তোমার কথা হয়েছে? বাড়িতে কোনো ঝগড়া হয়েছিল বা কোনো মনোমালিন্য? কখনো না কখনো কিছু তো বলেছে ও তোমাকে, মনে করো? স্যার, কাজ করতে করতে এদিক ওদিকের কথা হতো, কিন্তু ঘরের কাজের ব্যাপারে, কিন্তু বেশি না। কারণ বাবু রাগ করতেন। রাগ করতেন মানে? ওনার এসব পছন্দ না যে আমি আর বিলাস কোনো কথা বলি। ওনার মনে হতো আমরা কাজে ফাঁকি দিতাম, আড্ডা মারতাম, তো তারপরে বকতেন। আমি ওনার কথায় কিছু মনে করতাম না স্যার। উনি বকলে তুমি রাগ করতে না, কিন্তু তুমি কি করে জানলে যে বিলাস এতে রাগ করবে না? বিলাস তো কখনো না কখনো বলেছে, মালিকের বিরুদ্ধে কখনো তোমাকে অভিযোগ করেছে? না স্যার, বিলাস তো একদম সহজ সরল লোক ছিল, বাবুর কথায় একদম কিছু মনে করতো না। ওই অপদার্থটার মতো ছিল না। কি অপদার্থ? ওই যে পরশুরাম কাকার ছেলে, মাতাল, 1 নম্বরের ফাঁকিবাজ। এই পরশুরাম বাবুকে? বিলাসের আগে না ওই এখানে কাজ করতো, ওর ছেলে এখানে আসতো, মাথা ধরিয়ে দিত স্যার, একটা কাজও ঠিকভাবে করতে পারতো না। আমি পরশুরাম কাকাকেও বলেছিলাম আপনার ছেলেটা না কোনো কাজই করে না। তারপরে বাবু না ওকে কাজ থেকে বার করে দিয়েছিল। তারপর বিলাস এলো। পুলিশের বাড়ির কাজের লোক নির্মলার কাছ থেকে পাওয়া একটা খবর এই কেসটার ব্রেক থ্রু প্রমাণিত হলো। অতীতের একটা ছায়া আলো এসে পড়লো। কেসের এমন একটা দিক সামনে চলে এসেছিল যে এতক্ষণ ইনভেস্টিগেশনের রেঞ্জের মধ্যেই ছিল না, কিন্তু এই খবরটা পাওয়ার পর কেস দ্রুত আগে এগোতে থাকে আর খুব কম সময় সমাধান হয়ে যায়। অপরাধের উদ্দেশ্য সামনে চলে আসে, কিন্তু এই উদ্দেশ্যটা কি বড় কোনো উদ্দেশ্যের সঙ্গে যুক্ত ছিল? হ্যাঁ, অফকোর্স আমি ওনাকে ভালোভাবে চিনি। কিন্তু এই লোকটার কথা তুমি আগে বলনি। ফ্র্যাঙ্কলি স্যার, আমি কখনো ভাবতেই পারিনি যে ওনার এই কেসের সাথে কোনো যোগাযোগ থাকতেও পারে। এর ছেলেও তোমাদের ওখানে কাজ করতো? না, ওনার ছেলে কেন কাজ করতে যাবে? উনি তো বেশ কয়েক বছর দাদুর অ্যাটেন্ডেন্ট ছিলেন। হতে পারে ওনার ছেলে কখনো আমাদের বাড়িতে এসেছে, কিন্তু আমি তো ঘরে থাকতাম না। কিন্তু কাজ শুধুমাত্র উনিই করতেন। আমি ওনার ছেলে টেলেকে চিনি না। বিলাসের আগে পরশুরাম কদমকে অ্যাটেন্ডেন্ট ডিউটির জন্য পাঠিয়েছিলাম। এই পরশুরাম কদমের ছেলেও ওর সাথে কাজ করতো শুনেছি। মাতাল? হ্যাঁ স্যার, 1 নম্বরের নিষ্কর্মা ছিল অবিনাশ। যদি অবিনাশ নিষ্কর্মা মাতাল হয়, তাহলে এই পরশুরাম কদম নিজের কাজের জায়গায় ওকে কেন পাঠাতো? যদি কিছু কাজ শিখে যায় সেই জন্য, কিন্তু উল্টোটাই হয়ে গিয়েছিল। এই অবিনাশ কাজ না করে অসভ্যতামই করত, মেঘরাজ স্যারকে উল্টো পাল্টা কথা বলতো, ব্যাস কমপ্লেন এসে গেল। অবিনাশ, অবিনাশ, অবিনাশ! কি হলো দাদু? আরে অবিনাশ কোথায় মরে গেল? ও তো ঘুমোচ্ছে। ঘুম থেকে ডাকো ওকে, আর ডেকে আমার সামনে নিয়ে এসো। অবিনাশ, এসব কি হচ্ছে? এই মদের গন্ধ আসছে কেন তোর মুখ থেকে? গন্ধ আসছে? কোথায় আসছে গন্ধ? নির্মলা নিজের চোখে রান্নাঘরে মদের বোতল দেখেছে। আরে ও কি আমায় খেতে দেখেছে নাকি? জুস ছিল ওটা। ও আপনাকে খুচুর খুচুর করতে থাকে আর আপনি শুরু হয়ে যান। তুই ডিউটি দেওয়ার বদলে ঘুমোচ্ছিস কেন? আরে দাদু, এই নিয়ে আবার কপচাচ্ছ কেন? আমার মাথা ব্যথায় ফেটে যাচ্ছে, আমার মাথাটা টেপার দরকার ছিল। আরে এই তো কিছুক্ষণ আগেই তোমার মাথা আমি টিপে দিলাম। তাহলে তাহলে কি খুব উপকার করলি আমার?
দেখ অবিনাশ, তুই কিন্তু সহ্যের বাইরে চলে যাচ্ছিস। ডাক ডাক তোর বাবাকে ফোন করে এখানে এক্ষুনি। মেঘরাজ বাবু, দেখুন মেঘরাজ বাবু, শান্ত হয়ে যান। আপনার শরীরের জন্য এত চিৎকার করা ঠিক না। আরে আমার শরীরের চিন্তা যদি তোমাদের থাকতো তাহলে এরকম বাজে লোককে আমার এখানে কাজ করতে পাঠাতে না। স্যার, আমি এক্ষুনি পরশুরামের সঙ্গে কথা বলছি, এক্ষুনি কথা আরে বলছি। কোনো দরকার নেই পরশুরামের সঙ্গে কথা বলবার, ওর সঙ্গে আমার কথা হয়ে গেছে। ও বলছে যে ও এইরকম টাইপেরই, ক্ষমা চাইছে আমার কাছে। বলছে আস্তে আস্তে কাজ করতে করতে ঠিক হয়ে যাবে। আমি কি এখানে নেশা মুক্তি সেন্টার খুলেছি নাকি ওকে মদের নেশা ছাড়িয়ে ভালো করবার জন্য? আরে আমি একজন বয়স্ক অসুস্থ লোক, আমাকে দেখবার জন্য সেই রকম টাইপের মানুষ দরকার, যেটা তুমি দিতে পারছো না। তুমি জানো অনেক এজেন্সি রয়েছে। না না স্যার, এই পরশুরাম আর অবিনাশকে আমি এক্ষুনি রিপ্লেস করে দিচ্ছি, তার জায়গায় বেস্ট অ্যাটেন্ডেন্ট পাঠাচ্ছি। আর স্যার, আমি প্রমিস করছি আপনার কোনো অভিযোগ থাকবে না। ঠিক 2 দিন পরে পরশুরাম কদমকে রিপ্লেস করে বিলাসকে পাঠিয়ে দিয়েছিলাম কাজে। প্রকাশ, আমি এই পরশুরাম কদমের অ্যাড্রেস চাই। ঠিক আছে স্যার, এক্ষুনি এসএমএস করছি। আর বাপ ছেলে দুজনের ফটোগ্রাফি খুব তাড়াতাড়ি। আজ্ঞে না, আমি এই কথাটা আগে জানতাম না স্যার। এই কথাটা সেই সময়ের হবে যখন আমি আমার বাবার বাড়িতে থাকতাম। আমি এখানে এসেছি কেবল 1 বছর হয়েছে। যখন আমি দাদুর সাথে দেখা করতে আসতাম তখনই কেবল আমার ওনার সাথে দেখা হতো, কিন্তু এনার ছেলে অবিনাশ, একে আমি এখানে কখনো দেখিনি। নিয়ে এসো দুটোকে। 5 দিন থেকে ও ঘরে মুখও দেখায়নি স্যার, আমরা সবাই চিন্তায় রয়েছি। অবিনাশের সব বন্ধুর ঠিকানা আর ফোন নাম্বার বলুন। ওর তো একজনই বন্ধু আছে স্যার, মদ। যে ওকে মদ খায় তার সঙ্গে বন্ধুত্ব করে নেয়, মাতাল কোথাকার। এইবার ও কি করেছে স্যার বলুন তো? মেঘরাজ কুলকার্নি আর বিলাস ভোঁসলে, এদের নাম শুনেছেন তো? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো কাজ করতাম ওনার ওখানে। শুনেছি উনি নাকি মার্ডার হয়েছে। হ্যাঁ, আর এদের দুজনের মার্ডারের পেছনে তোমার ছেলে অবিনাশ সাসপেক্ট। যদি তুমি ওকে লুকিয়ে রাখো তাহলে বলে দাও, এটা ডাবল মার্ডার। এটা কি করলো অবিনাশ? পরশুরাম, তাড়াতাড়ি ঠিকানা বলো। যদি আমি জানতে পারি ও কোথায় আছে তাহলে ট্রেনে আপনার কাছে নিয়ে আসবো। আমাদের লোক তোমাদের বাড়িতে আর তোমাদের সবার উপর নজর রাখবে, কিন্তু একটা কথা মনে রাখবে, ওকে যদি তোমরা সাহায্য করো তাহলে খুব বিপদে পড়ে যাবে। স্যার, স্যার, এই অবিনাশ কদমকে আমাদের ছেলেরা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ওর যে দ্বিতীয় সঙ্গীর কথা বলেছিলেন, নিখিল চৌহান, হ্যাঁ, ও চায়ের দোকানে চা খাচ্ছে স্যার। কি ব্যাপার সাহেব? ক্যাব বুক করতে চাই, একটা জায়গায় যাব বলে। তোর বন্ধু অবিনাশ কোথায়? বল, কোথায় অবিনাশ? হ্যাঁ স্যার, আমি বলছি স্যার। সবচেয়ে আগে এটা বল যে অবিনাশ কোথায়, বল। স্যার, ওর বন্ধু রজনীশ, আমরা ওখানে লুকিয়েছিলাম স্যার। আর 5 দিন ধরে ওখানেই শুয়ে আছে স্যার। আমি দিব্যি খাচ্ছি স্যার। আমি জানতাম না মার্ডারের ব্যাপার আছে, আমি ভেবেছিলাম চুরি করতে হবে। আমি সত্যি কথা বলছি স্যার, আমি জানলে যেতাম না ওখানে। আর ওই রজনীশের বাড়ি কোথায়? হিঞ্জি বাড়িতে স্যার। আমাকে 2টো ছবি দেখিয়েছিল, 2টো লোকের। আমি বললাম আমি তো ওকে চিনি না। তারপর জিজ্ঞাসা করলো বাড়িতে কোনো ঝগড়াঝাটি হয়েছিল, তো আমি বললাম হ্যাঁ। তো আমি বললাম পরশুরাম কাকার ছেলে অবিনাশকে নিয়ে একদিন একটু রাগারাগি হয়েছিল। কি? কিন্তু নির্মলা, তুমি এটা আমাকে আগে কেন বললে না? আরে দিদি, আমি তো জানতাম তুমি সবকিছু জানতে। কিন্তু ওই অবিনাশ কদম আর ওর বন্ধু নিখিল চৌহান জানলো কি করে আমাদের বাড়িতে পুজো আছে? কিছু বুঝতে পারছি না। এরকম না তো যে বিলাসও ওদের সাথে জড়িত ছিল? কত খাবি আর কতক্ষণ শুবি অবিনাশ? পুলিশ তো অবিনাশকে ধরেছে প্রমিলা। ও আর ওর একজন বন্ধু নিখিল তোমার হাজব্যান্ড আর মেঘরাজ বাবুকে খুন করেছে। কে পাঠিয়েছিল মানে? তার মানে কার কথায় তোরা এই কাজটা করেছিস? মাথা ঠিক ছিল না আমার। ওঠ! ওখানে মার খেয়ে শুয়ে থাকতিস। উনি তোকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন, তাই ওনার উপর রাগ। কিন্তু মার্ডারের আইডিয়াটা কার? টাকা তোকে কে দিয়েছে? তার নামটা বল। ওই বুড়োটার জন্য আমি কোথাও কাজ পাচ্ছিলাম না, জীবনটা নষ্ট করে দিয়েছিল আমার। রোজ যদি মদ খেয়ে যাস তাহলে কে কাজে রাখবে তোকে?
আরে মূর্খ, একটু লজ্জা রাখ। কত বছর আমি মেঘরাজ শেঠের কাজ করেছি, তোকে কাজে লাগিয়েছি, ভেবেছিলাম তুই কাজটা ঠিক মতো করবি। আমি অন্য কাজে ঢুকেছি, আর এখন দেখ না তোর কাছে কাজ আছে না আমার কাছে। প্রকাশ ভাই আমাকে কাজে নিতে হলে 10 বার চিন্তা করে। ও নিজে বলেছে আমাকে, ও ভয় পায় যদি তুই জড়িয়ে পড়িস। মাথা খেয়ে ফেললো, সকাল থেকে গজর 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 গজর, চাটা তো খেতে দেবো অন্তত। মাথা খেয়ে ফেলে এরা আমার। তুই কিরকম ছেলে হয়েছিস রে, বাবার গায়ে হাত তুলছিস? হারামজাদা, লজ্জা করে না তোর? বাবার উপর হাত তুলিস? এই আর একবার যদি আমি কখনো শুনেছি কাম পেয়েছিস কিনা, নেশা ছেড়েছিস কিনা, দাঁত ভেঙে দেবো হাতুড়ি দিয়ে, জিভ কেটে দেবো ব্লেড দিয়ে। আর তোকে যদি দেখেছি বুড়ো বুড়ির সাইড নিতে, তোর প্রত্যেকটা হাড় আমি ভেঙে দেবো। বুঝতে পেরেছিস কিনা? বুঝতে পেরেছিস কিনা? কেউ স্যার আমায় কোনো কাজ দিচ্ছিল না। 50 বার তো আমি প্রকাশ বাবুর অফিসে চক্কর কেটে এলাম। ও আমার সাথে তুই তুকারি করে কথা বলতে শুরু করলো। অন্য একটা এজেন্সিতে কথা হলো, সেখানেও খবর পৌঁছে গেল। এই বুড়োটার জন্য আমি কোথাও কোনো কাজ পাচ্ছিলাম না। আমার লাইফ নষ্ট করে দিয়েছিল এই হারামি বুড়োটা। আরে অবিনাশ, আবার এখানে? মেঘরাজ বাবু কেমন আছেন? বাবু তো ভালো আছে, কিন্তু তুই এখানে কেন? ও, আমি এখান দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম দাদুর একবার আশীর্বাদই নিয়ে যাই। কিন্তু এখন তো উনি ঘুমোচ্ছেন। তাহলে অপেক্ষা করি খানিকক্ষণ। বিলাসদা, আমি না একদম বদলে গেছি। আমার শুধু দাদুকে একটা কথা বলার দরকার। দাদু আমাকে যে শিক্ষাটা দিয়েছেন, সেটা আমার লাইফ একদম বদলে দিয়েছে। আমি দেখছি উনি জেগেছেন কিনা। বিলাস যখন দরজা খুলে অবিনাশ আর তার বন্ধুকে ভিতরে আসতে দিয়েছিল, তখন সে মোটেই জানতো না যে অবিনাশের আসল উদ্দেশ্য কি। মেঘরাজকে মারার প্ল্যানে বিলাস ও বলির পাঠা হয়। মেঘরাজ আর বিলাস দুজনে অবিনাশের ভয়ঙ্কর প্ল্যানের শিকার হয়েছিল। শুধু 20,000ই তো আছে। তুই তো বলেছিলি লাখে খেলবো আমরা। আমি তো ভেবেছিলাম পুরো মালদার পার্টি 40-50 লাখ টাকা পেয়েই যাবো। সারা কিপটে শয়তান বুড়ো। আমার মনে হচ্ছে তুই আগে থেকে জানতিস। মানে এখানে টাকা নেই, আমরা তো লুটতে আসিনি। তোকে কেউ সুপারি দিয়েছে না এই বুড়োটাকে মারার জন্য? আমরা টাকা পাবো এই মার্ডারটার। সত্যি তো? তুই পাবি তো মার্ডারটার টাকা? আরে আমাকে কে সুপারি দেবে? আমি সত্যি ভেবেছিলাম লাখ লাখ টাকা পাবো। আর একটা কথা শোন না, কি এই বুড়োটাকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল। এটার জন্য আমার লাইফে অভিশাপ লেগে গেছিল। তো মার্ডারের পরে আমার লাইফে অভিশাপ হয়ে যাবে না? আরে এরকম কিচ্ছু হবে না ভাই। বুড়োর ফোনটা নে, ট্যাক্সিওয়ালাকে ফোন কর আর ঝটপট বুক করে ফেল। ওকে আমার একটা উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল। ওর জন্য আমি কোথাও কাজ পাচ্ছিলাম না। উচিত শিক্ষা দেবি তুই? 24 ঘন্টা নেশা করে থাকতিস, বাপ মায়ের গায়ে হাত তুলতিস, দুটো খুন করেছিস, তুই শিক্ষা দিবি ওকে? মোহিত, দুজনে স্টেটমেন্ট নাও আর একটা জবরদস্ত চার্জশিট ফাইল করো, যাতে আদালত এদের উচিত শিক্ষা দেয়। মেঘরাজ আর বিলাসের সঙ্গে যুক্ত সবাই শকড হয়ে যায় এই ডাবল মার্ডারের পিছনের রহস্য জানতে পেরে। বিলাস ভোঁসলে দরজা খুলে এমন একজন মানুষকে ভিতরে আসতে দিয়েছিল যার মন এবং মাথায় শুধুমাত্র ঘৃণার আগুন জ্বলছিল। আর সরল সাদাসিধে বিলাসের একটুও আন্দাজ ছিল না যে পরের কয়েক সেকেন্ডে কি হতে চলেছে। আর পড়ে থাকলো বিল্ডিং এ আয়োজিত পুজোর বিষয়ে। আর সেই পুজোয় আমন্ত্রিতদের আড়ালে খুনিদের বিল্ডিং এর মধ্যে প্রবেশ করা আর সেখান থেকে পালিয়ে যাওয়া, সেটা শুধুমাত্র আকস্মিকই ছিল। অবিনাশ কয়েকজনকে বিল্ডিং এর ভিতরে যেতে দেখেছিল আর সেই সময় ভেবে ফেলে যে এর সুযোগ নেওয়া যাক। আর সত্যি এই কারণেই পুলিশ তাদের কাছে পৌঁছতে দেরি করে ফেলে। একজন কুণ্ঠিত ক্ষুব্ধ কর্মচারীর রাগ সহজে ধরা পড়ে না, কিন্তু কারো জন্য দরজা খোলা বা না খোলা এটা সিদ্ধান্ত নেওয়া অতটাও মুশকিল নয়। এবার আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন। আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।